শুরু তোদের মাইকগুলো অফ করে রাখো। দেখো এবার এখানে আজকে আমরা পড়বো কিভাবে এমব্রায়ো স্যাক ডেভেলপমেন্ট হচ্ছে সেই পার্টটা নিয়ে। তার আগে কি কি জিনিস দেওয়া আছে দেখে নাও। কি বলছে? গাইনোসিয়াম রিপ্রেজেন্ট দ্য ফিমেল রিপ্রোডাক্টিভ পার্ট অফ ফ্লাওয়ার। তাহলে গাইনোসিয়াম মানে হচ্ছে স্ত্রী স্তবক। অ্যান্ড দ্য গাইনোসিয়াম মে কনসিস্ট অফ সিঙ্গেল পিস্টিল। আচ্ছা, আগের দিন কি করাইছিলাম এটারে? হ্যালো, পড়াইনি। আচ্ছা দেখো, Gynoecium reproduction is consist of a single pistil monocarpellary or may have more than one pistil multicarpellary। এবার তাহলে আমাদের আমি একটু 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 জিনিসটাকে ছোট করে নিই, এটাকে একটু নিচে নামাই, তাহলে আমি উপর লিখতে পারবো। দেখো তাহলে কিছু জিনিস তোদের এখানে জানতে হবে। গাইনোসিয়াম কি, পিস্টিল কি, কার্পেল কি? গাইনোইশিয়াম আর পিস্টিল, আর বাংলায় আমরা বলি স্ত্রী। আগের দিন তুমি এগুলো পড়াইছিলা তো, ওই পলিনেশনের আগের পয়েন্ট পর্যন্ত হয়ে গেছে, পলিনেশন স্টার্ট হয়নি। এগুলো হয়ে গেছে। এমব্রায়ো স্যাক কয়টা হ্যাঁ, ডেভেলপ হয়ে গেছে? হ্যাঁ, ওই সেল কয়টা থাকে, নিউক্লিয়াস কয়টা থাকে, ওই সব হয়ে গেছে। ও, তাহলে তো ভালোই। ওই পলিনেশন থেকে হবে। আচ্ছা, এখান থেকে হ্যাঁ, তাহলে পরাগযোগ মানেটা কি? আমাদের পরাগ রেণু গর্ভমুণ্ডের মধ্যে পরাকেই আমরা কি বলি? পরাগযোগ। এটাই পলিনেশন। এবার পলিনেশন, এটা কি লেখা আছে? পলিনেশন ইজ দ্য মেকানিজম টু অ্যাচিভ, থেকে পড়ি। ইন দিস সেকশন you have to learn the male and female gametes in the flowering plants are produced in the pollen grain and embryo। তাহলে আমরা জানি ছেলে গ্যামেট গুলো কোথায়? রেণু থেকে তৈরি হয়, আর মেল ফিমেল গ্যামেট থেকে আমাদের এমব্রায়ো স্যাক তৈরি হয় বা ভ্রূণস্থলী তৈরি হয়। এবং বোথ টাইপ অফ গ্যামেটস আর নন মটাইল। তাহলে এখানে ছেলে গ্যামেট বল বা মেল গ্যামেট বল, দুটার মধ্যেই কোনো সিলিয়া বা ফ্ল্যাজেলা এরকম কোনো স্ট্রাকচার থাকে না। and they have to brought together for fertilization। তাহলে তাদেরকে কি করতে হবে? আমাদের নিষেকের জন্য কাছাকাছি আনতে হবে। কিভাবে এটা অ্যাচিভ হয়? পলিনেশনের মাধ্যমে। তাহলে পলিনেশনের মাধ্যমেই পরাগ রেণুটা কোথায় এসে গর্ভমুণ্ডে পড়ে। তারপর পরাগনালীসিস, তারপর আমরা ছবিটা এরকম করে পড়েছি। ভেতরে থাকে আমাদের কি? ডিম্বকটা। আমি এখানে ডিম্বক অত ডিটেলসে না করে ডিরেক্টলি ভ্রূণস্থলীটা করে দিলাম। তারপর এরকম করে পরাগনালী আসে, তার মধ্যে থাকা পুং গ্যামেট দুইটো আমাদের নির্মিত নিউক্লিয়াসকে আর ডিম্বাণুকে গিয়ে কি করে? নিষিক্ত করে। এই মনে কর নিষিক্ত করে দিল। তারপর কি বলছে? পলিনেশন ইজ দ্য মেথড ট্রান্সফার অফ পোলেন গ্রেইন শেড ফ্রম অ্যান্থার। তার পরাগধানী থেকে বের হবে আমাদের পরাগ রেণু, আর স্টিগমা অফ পিস্টিল কোথায় গিয়ে সে পড়বে? আমাদের এই যে পিস্টিলের স্টিগমা মধ্যে পড়লেই সেটাকে আমরা কি বলি? পরাগযোগ। And plants have evolved an amazing array of adaptation to achieve pollination. They make use of external agent। তারা কি করে? বিভিন্ন বাহককে ব্যবহার করে এই পলিনেশনের জন্য। তাহলে সবার প্রথমে আমরা জানি অটোগ্যামি। তাহলে অটোগ্যামি কি? একই গাছের একই ফুলের মধ্যে যদি পরাগযোগ হয় তখন তাকে আমরা কি বলবো? অটোগ্যামি। তার আগে আমরা আরেকটা জিনিস দেখে নিই। ফুল দুই ধরনের হয়। যেই ফুলগুলো আমরা সাধারণত দেখতে পাই এদেরকে আমরা কি বলি? চ্যাসমোগ্যামাস ফ্লাওয়ার, যেগুলো আমরা নর্মাল দেখতে পাই। আবার কিছু কিছু উদ্ভিদে কিছু ফুল মাটির তলায় তৈরি হয়। তাহলে এটা মনে কর মাটির তলায় তৈরি হয়। এগুলোকে আমরা কি বলি? অনুমিলন বা ক্লিস্টোগ্যামাস ফুল। দোপাটি, কানশিরা এই সমস্ত উদ্ভিদে আমরা দেখতে পাবো। তাহলে এই যে চ্যাসমোগ্যামাস যে ফ্লাওয়ার গুলো আছে এদের মধ্যেই আমাদের স্বপরাগযোগ অথবা ইতর পরাগযোগ হয়। এবার এখানে সবার প্রথমে কি আছে? অটোগ্যামি। দেখো এবার অটোগ্যামি কি? স্বপরাগযোগ আমাদের দুই ধরনের। তাহলে আমরা এখানে এই ছবিটা মুছে দিই। এখানে আমরা কি লিখবো? সেলফ ফার্টিলাইজেশন।
সেলফ ফার্টিলাইজেশন আমাদের দুই ধরনের, একটা হচ্ছে অটোগ্যামি আর এটা হচ্ছে গেইটেনোগ্যামি। টানো না ট্যানো লেখা আছে, টোনো, গেইটোনোগ্যামি। অটোগ্যামিতে কি হয়, একই গাছের একই ফুলের মধ্যে কি হবে, পরাগযোগ হবে। তার মানে এই ফুলটা কেমন হবে, উভয়লিঙ্গ অবশ্যই। গেইটোনোগামি কি, একই গাছের দুটা ফুলের মধ্যে পরাগযোগ হবে। এখানেও ফুলগুলো অবশ্যই উভয়লিঙ্গ, এখান থেকে এখানে এবার হচ্ছে, কিন্তু দুইটাই একই গাছ, তাহলে এটা স্বপরাগযোগ হচ্ছে। দেখো, তা অটোগামী, তাহলে অটোগামী কি বলছে, ট্রান্সফার অফ সেম ফ্লাওয়ার অ্যান্ড তারপর কি বলছে, ইন এ নর্মাল ফ্লাওয়ার হুইচ ওপেন অ্যান্ড এক্সপোজ অ্যান্থার অ্যান্ড স্টিগমা কমপ্লিটস অটোগামী ইজ রেদার রেয়ার। তাহলে আমরা বেশিরভাগ ফুলের মধ্যে আমাদের কি বলছে, অটোগামিটা সাধারণত কি রেয়ার হয়। তাহলে অটোগামি ইন সাচ ফ্লাওয়ার রিকোয়ার সিঙ্ক্রোনাইজ ইন পোলেন রিলিজ অ্যান্ড স্টিগমা রেসপেক্টিভলি। তো অটোগামি হতে হলে কি লাগবে, পরাগরেণু আর তোর যে আমাদের ভ্রূণস্থলী সেটা একই সময়ে ডেভেলপ হতে হবে, প্লাস যে আমাদের টোটাল ডিম্বাশয়ের মানে আমাদের গর্ভকেশরের যে স্টিগমা, স্টাইল, ওভারি, এটাকে একই সময় ডেভেলপ হতে হবে। কিন্তু সেটা একটা রেয়ার ইভেন্ট। বেশিরভাগ ফুলের মধ্যে আমাদের দেখা গেল যে পরাগ রেণুগুলো আগে তৈরি হয়ে গেছে, স্টিগমা, স্টাইল, ওভারি পরে তৈরি হয়েছে, বা কোনো ফুলের মধ্যে দেখা যাচ্ছে যে স্টিগমা, স্টাইল, ওভারি পরে তৈরি হচ্ছে আর পরাগ রেণু দেখা গেল আগে তৈরি হচ্ছে। তো একই সময় হলে তবেই অটোগ্যামি হবে। তারপর কি বলছে, should and also the anther and stigma should lie close to each other so that self pollination can occur। তাহলে এখানে দেখা গেল একটা ফুলের মধ্যে, এটা মনে করে একটা ফুল, দেখা গেল এর এটা হচ্ছে গর্ভকেশরটা, আর দেখা গেল আমাদের পরাগ রেণুগুলো, পরাগধানীগুলো এরকম করে আছে। তাহলে এখান থেকে রেণু বের হয়ে তো বাইরেই চলে যাবে, এখানে সেলফ পলিনেশন হবে না, অটোগামী হবে না, না হতে পারে। তাহলে অটোগামী হওয়ার জন্য কি হতে হবে, এই যে আমি পরাগধানীগুলো ছবি আঁকলাম সেগুলোকে কাছাকাছি থাকতে হবে। কেমন কাছাকাছি, দেখা গেলো এখানেই পরাগধানীগুলো আছে, তাহলে কি হবে, সহজেই এখানে পরাগযোগ হতে পারে। বোঝা গেল, ওটার কথাই বলেছে। তারপর কি বলছে, ইন সাম প্ল্যান্ট সাজেস্ট ভিওলা, একে বলা হয় কমন প্যান্সি, অক্সালিস, ক্যামেলিনা, এদের মধ্যে দুই ধরনের ফ্লাওয়ার তৈরি, একটা হচ্ছে চ্যাসমোগ্যামাস, এই যে উপরে দেখলাম আমরা চ্যাসমোগ্যামাস ফ্লাওয়ার কোনগুলো, এই যে যেগুলো বাইরের দিকেই তৈরি হয়, আর আরেকটা ফ্লাওয়ার কি মাটির তলায় তৈরি হয়, সেটা কি ক্লিস্টোগ্যামাস। হুইচ কি বলছে, চ্যাসমোগ্যামাস ফ্লাওয়ার গুলো কেমন হয়, তাদের অ্যান্থার, স্টিগমা এক্সপোজ থাকে, বায়ুর দিকে থাকে নর্মাল ফুলগুলো, বাট এই ক্লিসমোগ্যামাস ফুলগুলো এরা সাধারণত কি হয়, বন্ধ থাকে, সবসময় ক্লোজড। তাহলে ফুলটা যদি কখনোই নাই বা খুলে, এবং ফুলটা যদি উভয়লিঙ্গ হয়, ফুলটা কখনোই খুললো না, তার মানে কি হচ্ছে, স্ট্রাকচারটা এরকম হবে আর এর পুংকেশরগুলো এরকম। তাহলে এদের মধ্যে কি স্বপরাগযোগ হবেই হবে, গ্যারান্টি। এই দেখ, ইন সাচ ফ্লাওয়ার anther and stigma lie close to each other. When anther dehisces in the flower bud, pollen grain come in contact with the stigma to effect pollination. Thus, in clistogamous flower, autogamy is invariably, there is no chance of cross pollination. তাহলে এই ক্লিস্টোগ্যামাস ফুলের মধ্যে বাধ্যতামূলক অটোগ্যামি হবে। তাহলে ক্লিস্টোগ্যামাস ফ্লাওয়ারের, এটা ভালো করে মনে রাখিস, এটা পরীক্ষা আসতে পারে এইচএস এর মধ্যে, বাধ্যতামূলক কি হবে, অটোগ্যামি হবে, অটোগ্যামি হবে। তারপরে
ক্লিস্টোগামাস ফ্লাওয়ার্স প্রডিউস অ্যাসিওর্ড সিড সেট ইভেন ইন দ্য অ্যাবসেন্স অফ পলিনেটার। তাহলে এখানে কোনো বাহকের প্রয়োজনই নেই। ডু ইউ থিঙ্ক দ্যাট ক্লিস্টোগামি ইজ অ্যাডভান্টেজাস অর ডিসঅ্যাডভান্টেজেস টু দ্য প্ল্যান্ট অর হোয়াই? কে বলবে উত্তর এটার, বলতো আমাকে। তাহলে বল, ক্লিস্টোগামি ভালো না খারাপ? কে বলবে? মাইক অন করে বল। অ্যাডভান্টেজ আছে না নাই? বিবেক বলতেছে ভালো। ভালো হচ্ছে যেখানে কোনো বাহকের প্রয়োজন হবে না, রেণুর অপচয় হবে না। কিন্তু খারাপ কি? খারাপ হচ্ছে নতুন বৈশিষ্ট্য সম্পন্ন কোনো বীজের সৃষ্টি হবে না। কারণ পরাগযোগ হলে কি হয়, দুটো আলাদা গাছের মধ্যে হয়। ইতর পরাগযোগ হলে মানে স্বপরাগযোগে তো কোনো নতুন ভ্যারাইটি সৃষ্টি হবেই না। এখানে অটোগামিতেও কোনো নতুন ভ্যারাইটি সৃষ্টি হবে না, গেইটোনোগামিতেও হবে না। কিন্তু এরপরে যখন আমরা পড়বো জেনোগামি বা ইতর পরাগযোগ, সেখানে কিন্তু নতুন বৈশিষ্ট্যের সৃষ্টি হয়। তারপর এটা গেইটোনোগামি আমরা পড়লাম উপরেই। তাহলে এখানে কি হবে? ট্রান্সফার অফ পোলেন ফ্রম অ্যান্থার অ্যান্ড স্টুগমা অফ সেম প্ল্যান্ট। তাহলে এখানে একই গাছের দুটো ফুলের মধ্যে কি হবে? পরাগযোগ হবে। এখান থেকেও হতে পারে, এখান থেকেও হতে পারে। গেল। তাহলে এটাও, এখানেও কোনো রকম নতুন বৈশিষ্ট্যের সৃষ্টি হবে না। এটা গেল। এবার জেনোগামি, এটা হচ্ছে দুটো একই প্রজাতির। তাহলে এটা হচ্ছে স্পিসিস এ, এটাও স্পিসিস এ। এদের দুইজনের মধ্যে কি হবে? ফুলের পরাগযোগ হবে। এখান থেকে এখানে আমাদের পরাগযোগ হচ্ছে। ঠিক আছে? সাধারণত এক লিঙ্গ ফুলের ক্ষেত্রে ইতর পরাগযোগ হয়। এই না যে উভয় লিঙ্গ ফুলের মধ্যে হবে না। অন্য গাছ, একই প্রজাতির অন্য গাছ থেকে এসে করতেই পারে। কিন্তু এক লিঙ্গ ফুলের মধ্যে তোর জেনোগামি বা ইতর পরাগযোগ হবেই হবে। গেল। এবার হচ্ছে আমাদের ডিফারেন্ট এজেন্ট ফর পলিনেশন। তাহলে এখানে ডিফারেন্ট টাইপের এজেন্ট। প্ল্যান্ট ইউজ অ্যাবায়োটিক। অ্যাবায়োটিক কি কি? ওয়াইন্ড, বায়ু, আর আছে জল। আর বায়োটিক কি? বিভিন্ন অ্যানিমেল। আমরা পড়েছি পক্ষী পরাগী, পতঙ্গ পরাগী, এগুলো হচ্ছে বায়োটিক। মেজরিটি অফ প্ল্যান্ট ইউজ বায়োটিক এজেন্ট। তাহলে বেশিরভাগ উদ্ভিদই আমাদের বায়োটিক এজেন্টকে ব্যবহার করে। অনলি এ স্মল প্রপোর্শন অফ প্ল্যান্ট ইউজ অ্যাবায়োটিক এজেন্ট। pollen grains come in contact with the stigma is a chance factor in both wind and water pollination. তাহলে এখানে চান্সের উপর ডিপেন্ড করে যে পলিনেশন হবে কিনা। টু কম্পেনসেট ফর দিস আনসার্টেনিটিস অ্যান্ড associated loss of pollen grains, flower produce enormous amount of pollen. তাহলে বায়ুপরাগী আর জলপরাগী উদ্ভিদরা প্রচুর পরিমাণে রেণু তৈরি করে, যাতে এই চান্সের উপর ডিপেন্ড করতে না হয়, যাতে পরাগযোগ হয়। এত রেণু তৈরি করব যে সমস্যাই নেই কোনো। when compared to the number of ovules available for pollination, তাহলে পরাগ রেণু কি হবে? বেশি করে তৈরি হবে, যাতে তারা গিয়ে আমাদের স্টিগমার মধ্যে গিয়ে বসতে পারে। গেল। কি ময়ূরাক্ষী, তুই এবার এত লেট কেন? এরপরে এবার তাহলে পলিনেশন বাই উইন্ড, বায়ুর সাহায্যে পলিনেশন কি সবচেয়ে কমন। উইন্ড পলিনেশন রিকোয়ার পোলেন গ্রেনস দ্যাট আর লাইট অ্যান্ড নট স্টিকি। একদম আগেরবার উচ্চ মাধ্যমিকে আসে। পোলেন গ্রেনসগুলো কেমন হবে? হালকা, এবং তার মধ্যে কোনো আঠালো অংশ থাকবে না। তাহলে কি হবে? এরা সহজেই দূরে ট্রান্সফার হতে পারবে। দে অফেন পোজেস ওয়েল এক্সপোজড স্টামেন। এবং দেখ এই যে ভুট্টার যে আমাদের পরাগধানীগুলো আছে, দেখ এই যে দেখ বায়ুর মধ্যে সুন্দরভাবে এক্সপোজ আছে, যাতে হাওয়া হবে সুন্দর করে উড়ে যাবে। তাহলে এটা so that they can easily dispersed into wind current, and large feathery stigma can easily trap airborne pollen grains. এবার দেখ এই যে ভুট্টার এগুলা স্টিগমা গুলো কেমন হয়? ফেদারি। এবার কেমন দেখতে হচ্ছে? স্টিগমা গুলো ফেদারি দেখতে হচ্ছে না? এবার ফেদারি স্টিগমার কাজ কি? যাতে বেশি পরিমাণে পরাগরেণু সে ধরতে পারে। তাহলে পোলেন গ্রেন গুলো কেমন হবে? লাইট এবং নন স্টিকি। এবং তোর স্টিগমা গুলো কেমন হবে? মানে ফিমেলটা কেমন হবে? আমাদের ফেদারি। এই দেখ তারপরে
উইন্ড পলিনেটেড ফ্লাওয়ার্স অফেন হ্যাভ এ সিঙ্গেল ওভিউল ইন ইচ ওভারি। তাহলে বীজ, একটা ওভারির মধ্যে বীজ কয়টা তৈরি হবে? একটা করেই। নিউমেরাস ফ্লাওয়ার প্যাকড ইনটু ইনফ্লোরেসেন্স। এইবার তাহলে এখানে অনেকগুলো ফুল একসঙ্গে কি থাকে বলতো? যুক্ত থাকে। এইবার ভুট্টার ক্ষেত্রে এক্সাম্পল বলছে, এই ভুট্টার যে এই যে ছেলে ফুলগুলো দেখ একসঙ্গে আছে, এই ছেলে ফুলগুলোকে আমরা কি বলি? টাসেল। তাহলে এইগুলো ছেলে, তাহলে মেল ইনফ্লুরোসেন্স, বানানটা ঠিক লিখলাম কিনা দেখিনি। ইনফ্লো ও ইন ইনফ্লোরেসেন্স, RESCENC। তাহলে মেল ভুট্টার ক্ষেত্রে আমরা মেল পুষ্পগুলোকে একসঙ্গে আমরা কি বলি? ট্যাসেল। আর ফিমেল গুলোকে একসঙ্গে আমরা বলি কব। এটা খুব সাবধান। এখানে আমি জানি না ছেলে মেয়েটা লেখা আছে কিনা, তোদের সাঁতরার বইয়ে দেখবি লেখা আছে সুন্দর করে, ছবি দিয়ে আছে করা, পেজ নাম্বার। দাদা ইনফ্লোরেসেন্স মানে কি? সবগুলো ফুলকে একসঙ্গে আমরা বলবো ইনফ্লোরেসেন্স। বাংলায় বলে পুষ্পবিন্যাস। সবগুলা ফুল মানে? এই যে, একটা গাছে কত ফুল আছে? হ্যাঁ এই যে দেখতে পাচ্ছিস এখানে ভুট্টাটার ছবি, হ্যাঁ। এখানে অনেকগুলো ছেলে ফুল আছে, একসঙ্গে যুক্ত হয়েছে পরপর করে। আচ্ছা। এটাকে বলবো মেল ইনফ্লোরেসেন্স। আর এই যে ভুট্টার এই যে এগুলাকে বলে ফিমেল ইনফ্লোরেসেন্স। এই যে এখানে এই সুতোর মতো দেখতে পাচ্ছিস, এখানে এই সুতোটাই হচ্ছে স্টিগমা স্টাইল, আর যেটা তারা ভুট্টার দানা খায় সেটা হচ্ছে ওভারি। এরকম তো অনেকগুলো থাকে না ভুট্টাতে। তাহলে এই সবগুলোকেই একসঙ্গে আমরা কি বলছি? ফিমেল ইনফ্লোরেসেন্স। আর টোটালটাকেই বলছি কব। মানে ভুট্টাতে একটা স্পেশাল নাম দেয় কব, COB, কব। ঠিক আছে? কপ তাহলে কি শুধু ওই পুষ্পবিন্যাসটাকে বলতেছি নাকি ভুট্টার পুরো গঠনটাকে বলতেছি? পুষ্পবিন্যাসটাকে। মানে ফিমেল ইনফ্লোরেসেন্স এর নামই হ্যাঁ, এটা? হ্যাঁ, আচ্ছা। ইনফ্লোরেসেন্স গেল। আবার এখানে হবে। তাহলে ছেলেটাকে, এটা একটু ভালো করে মনে রাখবি, ছেলেটাকে কি বলে, মেয়েটাকে কি বলে। গেল। তাহলে আমরা কতদূর পর্যন্ত পড়লাম? এই যে দ্য কব অ্যান্ড টাসেল ইউ সি নাথিং বাট দ্য স্টিগমা অ্যান্ড স্টাইলের গুচ্ছ, এক একটা না কিন্তু, হ্যাঁ, হুইচ ওয়েভ ইন দ্য উইন্ড টু ট্র্যাপ পোলেন গ্রেইন। তাহলে এই ট্যাসেলের মধ্যে থাকা ছেলে পুষ্পগুলো রেণুগুলো বের করে, আর এই ফেদারি স্টিগমা গুলার মধ্যে, ফেদারি যে স্টিগমা গুলো দেখতে পাচ্ছিস ভুট্টার, রেণুগুলো আসে আর সুন্দর করে এখানে পড়ে, এগুলোতে পড়ে। গেল। তারপর তাহলে উইন্ড পলিনেশন ইজ কোয়াইট কমন ইন গ্রাস। তাহলে ঘাস ফ্যামিলির যে সমস্ত আমাদের উদ্ভিদ থাকবে তাদের মধ্যে কমন হচ্ছে, যেমন ধান, গম, ভুট্টা, এদের মধ্যে এরা সবাই কি বায়ু পরাগী ফুল। ওটাই বলছি। এবার আমরা করবো ওয়াটার পলিনেশন, পলিনেশন বাই ওয়াটার। কি আছে? Pollination by water is quite rare in the flowering plants. তাহলে এটা খুব রেয়ারলি হয়, and is limited to about 30 genera, মানে কেবলমাত্র 30টা গণের মধ্যে পাওয়া যায়। তাদের মধ্যে বেশিরভাগই একবীজপত্রী বা মনোকোটাইলিডান। As against this, you would recall this water is a regular mode of transport for male gametes among the lower plant group. তাহলে তোরা যদি মনে রাখিস যে ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, শৈবাল বা অ্যালগি, এদের ক্ষেত্রে নিষেকের জন্য কিন্তু জলের প্রয়োজন হয়। কারণ জলের মাধ্যমেই মেল গ্যামেট মানে শুক্রাণুগুলো কি হয়? প্রবাহিত হয়। তারপর কি বলছে? ইট ইজ বিলিভ পার্টিকুলারলি ফর সাম ব্রায়োফাইটস অ্যান্ড টেরিডোফাইটস that their distribution is limited because of the need for water for the transport of male gamete and fertilization. যেটা বললাম, যেহেতু জল ছাড়া নিষেক হবে না, তাই ব্রায়োফাইটা আর টেরিডোফাইটা সব জায়গায় পাওয়া যায় না। তারপর কি বলছে? দাঁড়া, আমি না
ওই ছবিটাকে এখানে এনে দিই। এগুলোকে আমি কেটে দিয়েছি। ওয়াটার সাহায্যে যে সমস্ত প্ল্যান্টের হয় আমি এখানে লিখে রাখছি। কোথায় গেল? একটু ছোট করে দিই, তাহলেই হবে। কোথায় গেল রে? এই যে সাম প্ল্যান্টস এক্সাম্পল, এই যে কি ভেলিস, কি লেখা আছে? দাঁড়া দাঁড়া, এখানে কোনো কিছু কাটা গেছে। ভেলিসনেরিয়া তো এইখানে নাই কেন? ও এই যে দেখছিস তো, ভেলিসনেরিয়া, তারপর হাইড্রিলা। এগুলো হচ্ছে বিভিন্ন উদ্ভিদ যারা কোথায় গ্রো হয়? ফ্রেশ ওয়াটারে। আর কিছু ম্যারাইন সি গ্রাস যেমন জস্টেরা, এদের মধ্যে তুই ওয়াটার পলিনেশন দেখতে পাবি। তাহলে এই উদ্ভিদগুলোর নাম তোকে মনে রাখতে হবে ভালো করে, যে কাদের মধ্যে ওয়াটার পলিনেশন দেখা যায়। জস্টেরা, তারপর হচ্ছে হাইড্রিলা, তারপরে হচ্ছে তোর ভেলিসনেরিয়া। তারপরে নট অল অ্যাকোয়াটিক প্ল্যান্টস ইউজ ফ্লাওয়ার ফর পলিনেশন। তাহলে পদ্ম গাছ কোথায় থাকে? জলের মধ্যে। আর সেগুলো আবার পতঙ্গ পরাগী। তাহলে সবগুলো যেগুলো উদ্ভিদ জলে জন্মায় তারা জলের মাধ্যমেই নিষেক হবে তা কিন্তু না, মানে পরাগযোগ হবে তা কিন্তু না। কি বলছে? ইন মেজরিটি অফ অ্যাকোয়াটিক প্ল্যান্টস সাচ অ্যাজ ওয়াটার হায়াসিন্থ, ওয়াটার লিলি, এই উদ্ভিদগুলো কি হয়? ফ্লাওয়ার্স ইমার্জ অ্যাবাভ দ্য লেভেল অফ ওয়াটার অ্যান্ড আর পলিনেটেড বাই ইনসেক্ট অ্যান্ড উইন্ড। ভালো করে তাহলে পরীক্ষায় মানুষ দেখবে যে ওয়াটার হায়াসিন্থ আর ওয়াটার লিলি আছে, এটার পরাগযোগ কার মাধ্যমে হয়? জলের মাধ্যমে হয়, লিখে দিয়ে চলে আসবে। তাহলে এটা সাবধান, তাহলে এই জায়গাটা সাবধান। তাহলে এদের পরাগযোগ কিন্তু আমাদের ইনসেক্ট অথবা বায়ুর দ্বারা হতে পারে। গেল। তারপরে ইন ভেলিসনেরিয়া, তাহলে এই যে ভেলিসনেরিয়া, এটা এটা তো আমাদের জলজ, মানে জলের সাহায্যে পরাগযোগ হবে। এবার ভেলিসনেরিয়ার ছবিটা এখানে দেওয়া আছে, এই ছবিটার দিকে তাকা। তাহলে এখানে ছবিটা দেখে অনেকে কনফিউজড হয় কোনটা জল। এখানে এটা হচ্ছে আমাদের জল, এই পর্যন্ত হচ্ছে জল। এবার এই জায়গাটাকেই, এইটুকু জায়গাকেই জুম করে আবার উপরে দেখাচ্ছে, ছবিটা বুঝিস। তাহলে জলের স্তর কোনটা, আর ওইটাকেই আবার জুম করে উপরে দেখাচ্ছে। তাই দুইবার জল কিন্তু নেই, জাস্ট বোঝানোর জন্য এরকম করে দিয়েছে। এইবার কি বলছে এখানে? এবার এই উদ্ভিদগুলোর মধ্যে এই যে ছেলে যে প্ল্যান্ট গুলো আছে, ছেলে মানে সরি ছেলে মানে এরা, এক সেকেন্ড আমি ফটোটা একটু নিচে নিয়ে আসি। কোথায় গেলি ভাই? চেনা যাচ্ছে না মাউসটা। এই হচ্ছে একটা ল্যাপটপ ঢঙের, এত হ্যাং মারে। দাঁড়া তো দাঁড়া, হ্যাং মারতেছে আসছে। তাহলে এটা হচ্ছে ছেলে উদ্ভিদ আর এটা হচ্ছে মেয়ে উদ্ভিদ, দুটো আলাদা আলাদা উদ্ভিদ। এবার ছেলে উদ্ভিদ থেকে ছেলে ফুলগুলো ছিঁড়ে গিয়ে মাটিতে এরকম করে জলের মধ্যে ভেসে বেড়ায়। এই ছেলে ফুলগুলো জলের মধ্যে ভেসে বেড়াচ্ছে। মেয়ে ফুলগুলোর এরকম আবার স্প্রিং এর মতো থাকে, এ দেখ এরকম লম্বা সূত্রাকার ফিলামেন্টাস হয়। আর মেয়ে ফুলগুলো এই জলের উপরে এরকম করে লেগে থাকে। তাহলে এখানে এটা হচ্ছে একটা মেয়ে ফুল, জুম করে দেখাচ্ছে বললাম, আর এটা হচ্ছে ছেলে ফুল। এবার জলের স্রোতের সঙ্গে ছেলে ফুলগুলো কি ভাসতে ভাসতে মেয়ে ফুলের কাছে আসে, কাছে আসার ফলে পরাগযোগটা কি হয়ে যায় বলতো? হয়ে যায়। বোঝা গেল? এইবার যখনই পরাগযোগ হয়ে যায়, মেয়ে ফুলটা আবার জলের যে উপরে ছিল আবার নিচে চলে আসে। এই দেখ স্প্রিংটা আবার গুটিয়ে গেল, যা নিচে চলে আসলো। এইবার পর লেখাটা ঠিক আছে। In Velisteria, the female flower reach the surface of water by long stalk, and male flowers or pollen grains are released onto the surface of the water. তাহলে এখানে কি হয়? দুইজনে কাছাকাছি আসে, আর ছেলে ফ্লাওয়ার গুলো থেকে পরাগ রেণুগুলো কোথায় দিয়ে দেয়? জলের মধ্যে দিয়ে দেয়। তারপরে রিলিজ অনটু দ্য সারফেস অফ ওয়াটার।
তারপরে দে আর ক্যারিড প্যাসিভলি বাই, তাহলে ছেলে ফুলগুলো কার মাধ্যমে যাবে? জলের মাধ্যমে যাবে, ওয়াটার কারেন্ট, and eventually reach the female flower and the stigma. Another, তাহলে এটা বুঝলি। আবার পরাগযোগ হওয়ার পর মেয়েগুলো আবার নিচের দিকে চলে আসে। তারপরে দে আর সাম, তারপর কোথায় বললাম, এই যে in another group of pollinated water pollinated plants such as sea grasses, female flowers remain submerged in water, তাহলে ফিমেল ফ্লাওয়ার গুলো কি থাকে? জলের তলায় নিমজ্জিত থাকে। and pollen grains are released inside water, তাহলে এদের ক্ষেত্রে ফুলটা তো উপরে উঠছে। সি গ্রাসদের ক্ষেত্রে জলটা যদি এটা থাকে, ফুলটা কি থাকবে? নিচেই থাকবে। আর পরাগ রেণুগুলো কি হয়? জলের মধ্যেই ছেড়ে দেয়। এবার এই পরাগ রেণুগুলো জলের মধ্যেই কি হবে? নিষেকটা করবে, এটা জলটার মধ্যেই আছে। তারপরে তাহলে তাহলে সি গ্রাসের মধ্যে এটা মনে রাখবি, এগুলো প্রত্যেকটা লাইন তোকে মনে রাখতে হবে, কোন গ্রুপের মধ্যে সারফেসে হচ্ছে, কোন গ্রুপের মধ্যে জলের তলায় হচ্ছে। pollen grains in such species are long, ribbon like, and they are carried passively inside by water, তাহলে এদের ক্ষেত্রে পোলেন গ্রেন গুলো কেমন হবে? লং এবং রিবন লাইক। এই যে পরাগ রেণুগুলো আমি ছবি আঁকলাম, এগুলো এরকম রিবনের মতো হবে, যাতে সহজেই জলে ভাসতে পারে। তাহলে সি গ্রাসের মধ্যে পোলেন গ্রেন কেমন হয়? রিবনের মতো। কোথায় আছে রে? এই যে লং রিবনের মতো। Some of them reach the stigma and achieve pollination. In most of the water pollinated species, pollen grains are protected from wetting by mucilaginous covering. বেশিরভাগ আমাদের যে এই যে ওয়াটার পলিনেটেড মানে পোলেন গুলো আছে, তাদের বাইরের দিকে মোমের কভারিং থাকে। তার ফলে কি হবে? পোলেন গ্রেন গুলো ভিজবে না, এরকম করে আমাদের মিউসিলেজেনাস কভারিং থাকে, যাতে না ভিজে যায়। যদি ভিজে যায় পরাগ রেণুটা, তাহলে তো সে ভারী হয়ে যাবে, তো যাইতেই পারবে না জায়গায়। এটাই বলছে। তারপর কি বলছে? বোথ উইন্ড অ্যান্ড ওয়াটার পলিনেটেড ফ্লাওয়ার্স আর নট ভেরি কালারফুল, তাহলে এদের যে কালারফুল কেন হয়? বাহককে অ্যাট্রাক্ট করার জন্য। এখানে তো বাহক হচ্ছে তোর জল আর বায়ু, এদের তো অ্যাট্রাক্ট করার কোনো প্রয়োজন নেই, তাই এই ফুলগুলো কালারফুল হয় না। and they do not produce nectar, তারা কোনো মধু করে না, দেয় না। কারণ রিজন কি বলেছে? কারণ মধু কাকে দিবে? বায়ু আর জল তো মধু খাবে না। পতঙ্গ পরাগী, পক্ষী পরাগীদের ক্ষেত্রে নেকটার থাকে, কারণ তাদেরকে রিওয়ার্ড হিসেবে দিতে হয়। যে পরাগযোগ করবে ও তো অ্যাকচুয়ালি মধু খেতে আসে, আর ইনডিরেক্টলি সে পরাগযোগ করে দিয়ে চলে যায়। এই বুঝলি এইটুকু? হ্যালো হ্যালো, লোকজন কথা বলে না কেন? বুঝছি বুঝছি বুঝছি। এরা আবার লেখে কেন রে? তোরা মাইক অন করে বলতে পারিস না? বুঝছি তো। আরে মাঝখান দিয়ে মাইকটা অন করে পর্যন্ত লিখতেছিলাম। ও নাইস, তোরাই মানুষ, তোরাই সব আমাদের দেশের। এখন আমরা বলতে শুরু করলে এখন তুমিই বলবা যে তোরা মাইক অফ করে বসে থাক। এবার আমি না বাকিটা না এটা বানানোই না, এটা আমি একটু অ্যাড করি। এটা রিফ্রেশ নিভাবে, এত গরিব ল্যাপটপ না, ধর অকাদি নেই এগুলো কাজ করার। তোমার আরেকটা ফোন আছে না, ওই ফোনটা বিক্রি করে দেখে নতুন ল্যাপটপ কিনে নাও। আরে পয়সা না আমার কাছে, টাকা নিয়ে সমস্যা। তাহলে কেন বলতেছো? সমস্যা হচ্ছে যে আমি টাকাটা খরচা করতে চাই না। বাঁচায় দেখো, ল্যাপটপটা যেদিন ভাঙবে ওই দিন কিনবা। দাঁড়া আমি এটাকে অ্যাড করি। একটুখানি রেস্ট নে, তোরা লেখালেখি কাজ করা থাকে কর। স্যার কতক্ষণ পড়াবেন? আর ধরে না 10 মিনিট 15 মিনিট। ওর খিদা পাইছে। কেন বিশ্বজিৎ? আরে খিদে পাইনি। বিশ্বজিৎ বলছি, জয়দীপ পড়া আছে? হ্যাঁ স্যার। ও বুঝছাই না রে, এটা আসতেছেই না, দেখ
না, বললাম দাঁড়া। দাদা তুমি 11-এর তো কালকেও পড়াইছিলে আর আমাদেরকে একদিন। কোথায় কালকে পড়াইছি আমি? ওটা অন্য ক্লাস, ওটা বোর্ডের। এনসিইআরটি একদিনই হয়। ও বোর্ডের গুলোর জন্য আমাকে সময় দিতে হচ্ছে, জন্য নাহলে তো আমি এগুলো 3 দিন 4 দিনও পড়াইতে পারি। আমাকে সময় মানে তুমি ওদেরকে অনলাইনেও বোর্ডেরই পড়াচ্ছ? ম্যাক্সিমাম জন আসছে, ওদেরকে আগে স্যারগুলো প্রথম দিকে চ্যাপ্টার গুলো পড়াইছে। এই দেখ, সবগুলো পেজই খুলতেছে, এই পেজটা খুলতেছে না যেটা আমি পড়াবো। কার মেজাজটা খারাপ হয় না বলতে? একটা ফটো নিয়ে আপলোড করে দাও। আর খুলবে তারপর তো আমি দিব, ফটো তুলবো। কি যন্ত্রণা রে বাবা। এই তো আসছে। এই যে আসছে আসছে। তোমার কি স্টোরেজ ফুল হয়ে গেছে নাকি তোমার ল্যাপটপে? মনে তো তাই হচ্ছে। এই দেখ, যেটা আমি দেখালাম তোদেরকে, এটা এখানেই আমাকে লিখতে হবে রে, কারণ এখানে লেখাগুলো স্পষ্ট আসতেছে না। আচ্ছা। হুম, এটা আমাকে এখন একদম ইয়ে করে তারপর করতে হবে। আচ্ছা দেখে নেই, এইটুকু জায়গায় আমি পড়াই, তার বেশি যাবো না। বুঝে দাও না, বই তো খুলে বসে গেছি। ইন মেজরিটি অফ ফ্লাওয়ারিং প্ল্যান্টস ইউজ রেঞ্জ অফ অ্যানিমেল, জানিস বিভিন্ন অর্গানিজমকে ব্যবহার করে। বিস, বাটারফ্লাইস, ফ্লাইস, বিটেল, ওয়াস্প, অ্যান্ট, মথ, বার্ড, হামিং বার্ড এগুলোকে ব্যবহার করে পলিনেশনের বাহক হিসেবে। তারপর ইনসেক্ট কি বলছে, অ্যামং দ্য অ্যানিমেলস এই যে এখন আবার ঠিক হলো, দেখছিস তো? বিস আর এই যে কি, অ্যামং দ্য ইনসেক্ট পার্টিকুলারলি বিস, মানে আমাদের মৌমাছি হচ্ছে সবচেয়ে কমন ডমিনেন্ট পলিনেটিং এজেন্ট। ইভেন লার্জার অ্যানিমেল লাইক, এই যে এটা ভালো করে, কিছু প্রাইমেটস মানে আমাদের মতো, যাদের দেহ লোম দ্বারা ঢাকা। এক্সাম্পল দেওয়া আছে, লিমুর গাছের মধ্যে থাকে, এই যে আর্বোরিয়াল বা ট্রি ডোয়েলিং রোডেন্ট এক ধরনের। অর ইভেন্ট রেপটাইলস লাইক গিকো লেজার্ড, গার্ডেন লেজার্ডস, এরাও আবার কখনো কখনো পরাগযোগ করে। দেখা গেল কোনোভাবে এরা একটা উদ্ভিদের ফুল খেতে গেছে, এবার ওর কোনো পরাগ রেণু তার মুখে লেগে গেছে, এবার অন্য ফুলের গিয়ে মুখ লাগাচ্ছে, বাস ওদের মধ্যে গিয়ে পরাগযোগ হয়ে যাচ্ছে। এইবার অফেন ফ্লাওয়ার্স অফ অ্যানিমেল পলিনেটেড প্ল্যান্টস, এই যে ইনসেক্টটা পলিনেশন করছে, অ্যাডাপ্টেড ফর পার্টিকুলার অ্যানিমেল। এবার অফেন অ্যানিমেলস অফ পলিনেটেড প্লান্টস আর স্প্লিটার করতে পারে। এবার দেখ এখানে কি বলছে, যে কিছু কিছু ক্ষেত্রে যায় কিছু পার্টিকুলার অ্যানিমেল কিছু পার্টিকুলার প্ল্যান্টেরই পরাগযোগ করায়, কারণ তারা তাদের মতো কি হয়, অ্যাডাপ্টেড থাকে। যেমন আমি পড়াইছিলাম হামিং বার্ড, দেখবি এই যেগুলো ফুল এই এরকম চোঙের মতো হয়, তাদের থেকেই দেখবি আমাদের মধু গিয়ে খায়। কারণ হামিং বার্ডের যে বিকটা আছে সেটা দেখবি এরকম চোখা হয়, তাহলে কি এই সুন্দর করে অ্যাডাপ্ট হয়ে যায়। এবার ওগুলোই নিচে লেখা আছে দেখ, ইন মেজরিটি অফ ইনসেক্ট পলিনেটেড ফ্লাওয়ার্স আর লার্জ, তাহলে আমাদের পতঙ্গ পরাগী উদ্ভিদগুলো কেমন হবে, বড়, কালারফুল, ফ্র্যাগনেন্ট থাকবে, গন্ধ থাকবে যাতে অ্যাট্রাক্ট করতে পারে, এবং নেকটার দিয়ে প্রচুর পরিমাণ নেকটার থাকে। When flowers are small, a number of flowers are clustered into inflorescence to make them conspicuous. তো কোনোভাবে যদি ফুলগুলো ছোট ছোট হয়, তাহলে সবগুলো ফুলে কি থাকে, একসঙ্গে থাকে, এই টোটাল ইনফ্লোরেসেন্সটা যাতে বড় দেখায়, যাতে ফুলগুলো কে দেখতে পায় সহজে। এবার অ্যানিমেলস আর অ্যাট্রাক্টেড টু দ্য ফ্লাওয়ার্স বাই কালার অর ফ্রেগনেন্স, গন্ধ দেখে বা কালার দেখে তারা অ্যাট্রাক্টেড হয়। তারপরে the flowers pollinated by flies and beetles secrete foul odor to attract this animal, তারা বিভিন্ন গন্ধ ত্যাগ করে যার ফলে তার অ্যানিমেল গুলো অ্যাট্রাক্ট হয়। কোনগুলো, বিস আর বিটেল। প্রত্যেকটা লাইন তোকে মনে রাখতে হবে যদি নিটের জন্য পড়িস। টু সাস্টেইন অ্যানিমেল ভিজিটস ফ্লাওয়ার্স হ্যাভ টু প্রোভাইড রিওয়ার্ডস, তারা এই যে দেখ রিওয়ার্ড হিসেবে তারা কি দেয়, নেকটার অথবা পোলেন গ্রেইনস।
are the usual floral rewards. For harvesting the rewards from the flower, animal visitor comes in contact with the anther and stigma. তাহলে যখন রিওয়ার্ড, তাহলে অ্যানিমেল গুলো কিসের জন্য আসে? ওই মধু খাওয়ার জন্য বা পরাগরেণু খাওয়ার জন্য আসে। আর ইনডিরেক্টলি তাদের গায়ের মধ্যে কি লেগে যায়? এই পোলেন গ্রেন গুলো লেগে যায়। এবার তারা যখন আবার অন্য কোনো ফুলে গিয়ে পড়ে, পরাগযোগটা হয়ে যায়। তাহলে এখান থেকে এই পর্যন্ত ওইটাই লেখা। ঠিক আছে, তারপরে এই জায়গাটা থেকে কোশ্চিন আসে, নিটে আসছিল এবার। ইন সাম species of floral rewards are providing safe places to lay eggs. এবার কিছু কিছু ক্ষেত্রে রিওয়ার্ড কি হতে পারে? ডিম পাড়ার জন্য জায়গা প্রোভাইড করে। এক্সাম্পল, টলিস্ট ফ্লাওয়ার, কি নাম? অ্যামরফোফ্যালাস, 6 ফুট পর্যন্ত লম্বা হতে পারে। এ সিমিলার রিলেশনশিপ কি বলছে, এক্সিস্ট বিটুইন এ স্পিসিস অফ মথ অ্যান্ড ইয়াক্কা প্ল্যান্টস। এবার এখানে এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। দেখ, এখানে দুইটা প্রজাতি একে অপরের উপর নির্ভরশীল। কিভাবে নির্ভরশীল সেটা দেখি। মথস অ্যান্ড দ্য প্ল্যান্টস ক্যান নট কমপ্লিট দেয়ার লাইফ সাইকেল উইথাউট ইচ আদার। জীবন চক্র একে অপরের ছাড়া চলবে না। দ্য মথ ডিপোজিট ইটস এগস ইন দ্য লোবিউল অফ ওভারি। তাহলে মথটা কি করে? মথটা তার ডিমগুলোকে যে ওভারির মধ্যে যে ফাঁকা স্থান থাকে, তাহলে মনে কর এটা হচ্ছে কি বলছে, মথ ডিপোজিট এগস ইন দ্য লোবিউল অফ ওভারি। তাহলে ওভারির মধ্যে ফাঁকা স্থান যদি থাকে, সেইখানে আমাদের কি দিয়ে দেয়? ডিমগুলাকে ডিপোজিট করে দেয়। তারপর কি বলছে, ইন টার্ন ওভারি ইন টার্ন গেটস পলিনেটেড বাই দ্য মথ। তাহলে মথটা তার ডিমগুলো রাখার জায়গা পেল, আর ফ্লাওয়ারটা কি হয়ে গেল? পরাগযোগ্য পেয়ে গেল। কারণ মথের গায়ের মধ্যে দেখা গেল কোন পরাগরেণু আছে, সেটা গিয়ে কি পরাগযোগ করে দিবে। তাহলে এইবার দ্য লার্ভা অফ দি মথ কাম আউট অফ এগস অ্যাজ দ্য শিট স্টার্ট ডেভেলপিং। লার্ভাগুলো এই পরবর্তীতে আমাদের এই যে ডিমগুলো থেকে কি সৃষ্টি হবে? লার্ভা সৃষ্টি হবে। লার্ভা অফ দি মথ কাম আউট অফ দি এগস অ্যাজ দ্য শিট স্টার্ট ডেভেলপিং। তাহলে এখানে তো আমাদের বীজের সৃষ্টি হয় জানিসই, এদিকে বীজেরও ডেভেলপমেন্ট হচ্ছে, লার্ভাগুলো তৈরি হচ্ছে। পরবর্তীতে এই যে ডিম্বাশয় থেকে লার্ভাগুলো আবার খাবারও নেয়। তাহলে কি হচ্ছে? মথ তার জীবন চক্রটা চালাচ্ছে, আর ফ্লাওয়ারটার কি হচ্ছে? পরাগযোগ হচ্ছে। এবার কোনোভাবে যদি পরিবেশ থেকে এই মথটা নাই হয়ে যায়, তাহলে পরাগযোগ করার মতো কেউ থাকবে না। আর যদি ইয়াক্কা প্ল্যান্টটা নষ্ট হয়ে যায়, তাহলে মথটা ডিম পাড়ার জায়গা আবার নাই হয়ে যাবে। তাহলে এখানে যদি একটা অর্গানিজম বিলুপ্ত হয়ে যায়, দুইজনই পরিবেশ থেকে নষ্ট হয়ে যাবে। এখানে এটাই বলেছে। পরে কি দেওয়া আছে, তারপর তোকে কিছু অবজার্ভ করতে বলেছে। Why don't you observe some flowers of the flowering plants or any other available to you? তোকে বিভিন্ন এখানে দেখতে বলছে, and try to find which animal visit, এবং দেখতে বলছে কোন অ্যানিমেল ভিজিট করছে, এটা তোকে নোট করে রাখতে বলছে। তো এটা খুব একটা ইম্পর্টেন্ট না, এটা রিডিং একবার দেখে নিস। আর 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 ঠিক আছে। তো এর পরের দিন আমরা চ্যাপ্টারটা খতম করে দেব, এগুলা লোড হবে না। এবার তোরা না, পরের দিন হবে না, যত বড় চ্যাপ্টার এটা। আজকে এতটুকুই এতটুকুই, কারণ একটু বাড়াবো। থাক আজকে আমিও ভাষায় গেছি। আর একটু বাড়াও স্যার। আর বলবি? হ্যাঁ, একটু পড়াও। নিজেরাই বলতে। স্যার বহি প্রজননটা শেষ করে দাও। বহি প্রজননটা। বহি প্রজনন আবার কি জিনিস? আউটব্রিডিং ডিভাইসেস। বলতেছে। ঠিক আছে, আউটব্রিডিং ডিভাইসেস, বাংলায় বহি প্রজনন। আরে বাংলা বই না স্যার।
হ্যাঁ হ্যাঁ, ঠিক ব্র্যাকেটে আছে। দেওয়া থাকে তো। দেখ, মাইক বন্ধ কর। কি বলছে? আউটব্রিডিং ডিভাইসেস, দ্য মেজরিটি অফ ফ্লাওয়ারিং প্ল্যান্টস প্রডিউস হার্মাফ্রোডাইট ফ্লাওয়ার, মানে উভয়লিঙ্গ ফ্লাওয়ার তৈরি করে। অ্যান্ড পোলেন গ্রেইনস, হার্মাফ্রোডাইট মানে হচ্ছে উভয়লিঙ্গ, মানে এখানে ছেলেও পার্ট থাকবে, মেয়েও পার্টও থাকবে। অ্যান্ড পোলেন গ্রেইনস আর লাইকলি কাম ইন কন্ট্যাক্ট উইথ স্টিগমা অফ সেম ফ্লাওয়ার, তার মানে স্বপরাগযোগের কথা বলছে। বাট বেশি যদি স্বপরাগযোগ হয় তাহলে কি ইনব্রিডিং ডিপ্রেশন হবে। কি জিনিস এটা? সবসময় যদি একই মানুষের সঙ্গে, মানে একই ফুলের সঙ্গে যদি বারবার প্রজনন হয়, তাহলে প্রচ্ছন্ন জিনগুলো, দেখ মনে কর একটা হেটারোজাইগোট কন্ডিশন আছে, তাহলে এখানে প্রোকট অ্যালিল তো আছে। এবার বারবার যদি ইনব্রিডিং হয়, তাহলে এই প্রচ্ছন্ন বৈশিষ্ট্য আসার চান্সটা বেশি হয়ে যায়। তাহলে কি হবে? প্রচ্ছন্ন যদি হয়ে যায় তাহলে তার উৎপাদন ক্ষমতা বল বা রোগ প্রতিরোধ ক্ষমতা বল সেগুলো কিন্তু কমে যেতে পারে। এই ঘটনাটাকেই বলা হয় ইনব্রিডিং ডিপ্রেশন। তাই নিজেদের মধ্যে বিয়ে করতে হয় না। বর্তমানে এই যে গরু ছাগলগুলো আমাদের আছে, এগুলোর মধ্যে ইনব্রিডিং করে 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 তাদের কোয়ালিটি অনেকটাই কমে যাচ্ছে। তাহলে এটা দেখ, এবার ফ্লাওয়ারিং প্ল্যান্টস হ্যাভ ডেভেলপ সাম ডিভাইসেস টু ডিসকারেজ সেলফ পলিনেশন অ্যান্ড এনকারেজ ক্রস পলিনেশন। তাহলে প্ল্যান্টগুলো কি করছে, এবার ওরা চাচ্ছে যে আমরা আর বিভিন্ন মেকানিজম ডেভেলপ করেছে যাতে স্বপরাগযোগ না হয়, ইতরপরাগযোগ হয়, ওগুলো নিয়েই পড়বো। ইন সাম স্পিসিস পোলেন গ্রেনস অ্যান্ড স্টিগমা আর নট সিনক্রোনাইজ। তাহলে কিছু প্রজাতির মধ্যে দেখা যাচ্ছে যে এক সময় পরাগরেণু তৈরি হচ্ছে, ওই সময় দেখা গেল স্টিগমাটা ডেভেলপই হয়নি। ফুলটাও বৈলিঙ্গ, কিন্তু তাদের ডেভেলপমেন্টের সময়টা আলাদা। তাহলে পরাগযোগ স্বপরাগযোগ হবে না। তাহলে either the pollen is released before the stigma become receptive or stigma become receptive much before the release of pollen grain। তাহলে কখনো রেণু আগে, কখনো স্টিগমা আগে তৈরি হয়ে গেছে। তাহলে এটা গেল। তাহলে এইটা টোটালটাই একটা উদ্ভিদের মধ্যে কথা বলছে। আরো কিছু উদ্ভিদের মধ্যে কি দেখা যায়? অ্যান্থার অ্যান্ড স্টিগমা আর প্লেস ডিফারেন্ট পজিশন। তাহলে এই যে আমি বললাম, এটা ফুলটার মধ্যে দেখা গেলো স্টিগমা স্টাইল ওভারি এখানে, আর পরাগ ধানীগুলো দেখা গেলো এরকম করে গেছে। তাহলে এখানে স্বপরাগযোগ হবে না, মানে হতে পারে, চান্স অনেক কম। তাহলে অ্যান্থার অ্যান্ড ডিফারেন্ট পজিশন সো দ্য পোলেন গ্রেনস pollen do not come in contact with the stigma of the same flower। তারপর কি বলছে? both these devices prevent autogamy। তাহলে এই যতটা পড়লাম আমরা, এক্ষেত্রে কি অটোগামি হবে না। থার্ড ডিভাইস টু প্রিভেন্ট সেলফ ব্রিডিং ইজ ইনকম্প্যাটিবিলিটি, and this is a genetic mechanism। এটা জেনেটিক্যালি কন্ট্রোল হয় and prevent self pollen from the same flower। আমরা পড়েছিলাম না ওই যে এটা মনে কর, এবার দেখা গেল এই মেয়েটার মধ্যে আমাদের অ্যালিল আছে S1 S2। এবার যে রেণুটা পড়েছে, দেখা গেল এই রেণুটা যে রেণু মাতৃকোষ থেকে সৃষ্টি হয়েছে, একটা রেণু মাতৃকোষ থেকে মনে কর রেণু মাতৃকোষটার যেটা এর মধ্যে অ্যালিল আছে S1 S2। তাহলে এর অর্ধেক সংখ্যক, চারটা রেণু তৈরি হয়, রেণুর মধ্যে S1 থাকবে আর অর্ধেক রেণুর মধ্যে S2 থাকবে। দেখা গেল S1 রেণুটা পড়েছে, S2 রেণুটা পড়েছে। তাহলে এখানে পরাগযোগ হবে না, কারণ S1 যদি সেম সেম থাকে তাহলে তো কোনো নতুন কম্বিনেশন হবে না। তাহলে এখানে কিছু উৎসেচক তৈরি করে এসএন, এগুলোকে বলে আরএনএস, যার মাধ্যমে ওই রেণুগুলোর অঙ্কুরিত হতে বাধা দেয়। এটাকেই আমরা কি বলছি? সেলফ ইনকম্প্যাটিবিলিটি। জেনেটিক মেকানিজম কি বলছে? ইট প্রিভেন্টস সেলফ পোলেন ফ্রম ফার্টিলাইজিং বাই ওভিউল বাই ইনহিবিটিং দ্য পোলেন জার্মিনেশন। পোলেন জার্মিনেশন মানে পরাগ নালী তৈরি হতে দেবে না। পরাগ নালী এখানে তৈরি হয়েছে, হয়নি, এটাই। তারপরে আনাদার ডিভাইস, তাহলে এটা একটা টেকনিক টু প্রিভেন্ট সেলফ পলিনেশন ইজ ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার। যদি ফুলটা একলিঙ্গ হয় তাহলে তো সেলফ পলিনেশন হবেই না। তাহলে if both male and female flowers are present on the same plant
such as castor and maize. It prevents autogamy but not geitonogamy. তাহলে আমাদের এটা মনে রাখতে হবে তোদেরকে। তাহলে ক্যাস্টর আর ভুট্টার ক্ষেত্রে কি হয়, একই উদ্ভিদের মধ্যে কিছু ফুল আমাদের কেমন হয়, একলিঙ্গই হয়, বাট কিছু ফুলের মধ্যে ছেলে পার্ট থাকে, কিছু ফুলের মধ্যে মেয়ে পার্ট থাকে। তাহলে এখানে কোন পরাগযোগ হবে? স্বপরাগযোগ হবে, হ্যাঁ, অটোগ্যামি হবে না, বাট গেইটোনোগ্যামি তো হবে, এটার কথাই বলছি। তাহলে মেইজ আর ক্যাস্টরের মধ্যে এরা কি বলছে, ইট প্রিভেন্টস অটোগ্যামি বাট নট গেইটোনোগ্যামি। ইন সেভারেল স্পিসিস লাইক পাপায়া, পেঁপের ক্ষেত্রে কি বলছে, মেল অ্যান্ড ফিমেল ফ্লাওয়ার্স আর প্রেজেন্ট ইন ডিফারেন্ট প্ল্যান্ট। পেঁপে একটা গাছের কিছু দেখবি পেঁপে গাছ হয় যাদের মধ্যে পেঁপে হয় না, ওগুলো হচ্ছে ছেলে গাছ। আর কিছু গাছের মধ্যে পেঁপে হয়, ওগুলো হচ্ছে মেয়ে গাছ। এই উচ্চ মাধ্যমিক এটা আসছিল, তোদের গোটা সাতরা বইয়ে এটা নাই পেঁপে সম্বন্ধে, আমি যতটা দেখেছি। খুঁজে পেলে আমাকে জানাবি, এটা আগেবার উচ্চ মাধ্যমিকে আস। তাহলে পেঁপে গাছের মধ্যে ইতর পরাগযোগ হবেই হবে। তাহলে এদের মধ্যে দিস কন্ডিশন প্রিভেন্টস বোথ অটোগ্যামি অ্যান্ড গেইটোনোগ্যামি। তাহলে এদের মধ্যে কোনো রকম স্বপরাগযোগ হয় না। দেখ, তোদের জন্য সেই কঠিন কোশ্চেন আসে যাতে দাঁতগুলো ভাঙিয়ে যায়, আমি এটাই চাই। আগে বলতে সোজাসুজি কোশ্চেন আসছে, নাম্বার গুলো খারাপ হলে তো তোমারই নাম খারাপ হবে। কি না, তাও না ভালো রেজাল্টই হয়, পারবি, বিশ্বাস আছে আমার। এই দেখ, ইন পাপায়া ফ্লাওয়ার কি লেখা আছে, এ নাম্বার দেখ, প্রিভেন্টস অটোগ্যামি অ্যান্ড গেইটোনোগ্যামি। ফার্স্ট অপশনটাই না হবে। তারপরটা হচ্ছে প্রিভেন্টস নেইদার অটোগ্যামি নর গেইটোনোগ্যামি। তারপরটা হচ্ছে প্রিভেন্টস অটোগ্যামি বাট নট গেইটোনোগ্যামি। তোর কি বলছে, প্রিভেন্টস গেইটোনোগ্যামি বাট নট অটোগ্যামি। তাহলে এই নাম্বার অপশনটাই হবে। এটা তুই কোথাও পাবি না। তাহলে দেখ, সাতরা থেকে মানে তোর এই এনসিআরটি থেকে ওরা কোশ্চেন দেয়, তোমার দায়িত্ব হবে এটাকে পড়ার। তারপর কি বলছে, আর পড়াবো, পড়াই দিই। পড়াও পড়াও। পোলেন পিস্টিল ইন্টারাকশন। তাহলে pollination does not guarantee the transfer of stigma of right pollen। তাহলে আমরা দেখলাম যে সব সময় যে একই প্রজাতির ফুল এসে পড়বে, দেখা গেল একটা জবা ফুলের গর্ভমুণ্ডে গোলাপ ফুলের রেণু গিয়ে পড়লো, এরকমও তো হতে পারে। তখন কি পরাগযোগ হবে না? যে অফেন যে পোলেন অফ রং টাইপ ইদার ফ্রম সেম স্পিসিস অর ফ্রম ডিফারেন্ট স্পিসিস করতে পারে। তাহলে করলেই যে পরাগযোগ মানে আমাদের পলিনেশন হবে, পরাগ রেণুর অঙ্কুরোদ্গম হবে তা কিন্তু না। তাহলে একমাত্র কম্প্যাটিবল পোলেন মানে একই প্রজাতির হতে হবে, আবার একই যাতে মেটার মধ্যেও আবার দেখা গেল S1 S2 অ্যালিল, আবার রেণুগুলোর মধ্যেও আবার দেখা গেল S1 S2 আছে, তাহলে কিন্তু সেটা নন ইনকম্প্যাটিবল হয়ে যাবে, রং টাইপ হয়ে যাবে। তাহলে কোন রেণুটা এসে অঙ্কুরিত হবে যদি এখানে S1 এর জায়গা S2 এর জায়গায় দেখা গেল S3 আছে, তাহলে এখানে কিন্তু আমাদের পরাগনালী তৈরি হবে। তাহলে বুঝলি এখানে কম্পিটিবল কোনটা বলছে, কম্পিটিবল হবে একই প্রজাতির কিন্তু জেনেটিক মেকআপ আলাদা থাকতে হবে। আর ইনকম্পিটিবল কোনটাকে বলছে, আলাদা প্রজাতির আবার একই রকম অ্যালিল যুক্ত, সেটাকে বলছে কি ইনকম্পিটিবল। তাহলে যদি রাইট টাইপ হয় তাহলে এই যে দেখ, পোলেনটা আসবে, বসবে স্টিগমার মধ্যে এবং কি তৈরি হবে এবং ফার্টিলাইজেশনের জন্য আগাবে আস্তে আস্তে। আর যদি রং টাইপ হয় তাহলে পিস্টিল রিজেক্ট করে দিবে এবং কোনো রকম জার্মিনেশন হবে না কার, পোলেন টিউবে। এই যে পোলেন পড়ছে, তারপরে এই যে অ্যাকসেপ্টেন্স হচ্ছে বা রিজেকশন হচ্ছে, এটা একটা মানে কন্টিনিউয়াসলি চলতে থাকে ডায়লগ একটা, কার মধ্যে,
পরাগরেণু আর পিস্টিলের মধ্যে। যদি ঠিক টাইপ করে তবেই গিয়ে জার্মিনেট হবে, আদারওয়াইজ হবে না। তাহলে দিস ডায়লগ ইজ মিডিয়েটেড বাই কেমিক্যাল কম্পোনেন্ট অফ দি পোলেন ইন্টারাক্টিং উইথ পিস্টিল। সাধারণত বিভিন্ন আরএনএস তৈরি করে, এইগুলোই পোলেন টিউবের বৃদ্ধিতে বাধা দেয়। তারপর it is only in recent year botanists have been able to identify some pollen pistil interaction leading to recognition। প্রথমে রেকগনাইজ করবে, তারপর যদি ঠিকঠাক হয় তাহলে অ্যাকসেপ্ট করবে, আদারওয়াইজ রিজেক্ট করে দিবে। তারপর অ্যাজ মেনশন, যদি কম্পেটিবল পোলেন হয় তাহলে জার্মিনেট হবে, পোলেন টিউব তৈরি হবে। এবার পোলেন টিউবটা কোন দিকে বের হবে? জার্ম পোর দিয়ে। আমরা আগের দিন পড়েছিলাম যে পরাগ রেণুটার দ্বারা, আমি এই জায়গাটাকে আগে থেকেই একটু বাদ দিতে হবে। তাহলে এই যদি আমি পরাগ রেণুর ইনটাইনটা ধরি, এটা হচ্ছে ইনটাইনটা, আর বাইরের দিকে কি থাকে? এক্সাইন। আর এরকম করে আমাদের ইনটাইনটা নালী আকারে বের হয়ে যায়, এটাকেই আমরা কি বলছি? পোলেন টিউব বা পরাগ নালী। ঠিক আছে, তাহলে কোন দিক দিয়ে বের হবে? জার্ম পোর দিয়ে। মানে এরকম করে ছবিটাকে দেখাতে চাচ্ছি আমি। এই হচ্ছে পরাগ রেণুটা, এই জায়গাটাকে আমরা বলছি জার্ম পোর, জিপি। এটাই পরবর্তীতে এরকম করে নালীর আকারে বের হয়ে আসে। কখন বের হবে? যখন এক্সাক্ট গর্ভমুণ্ডে গিয়ে পড়বে। The content of the pollen grains move into the pollen tube। কি বলছে? The content of the pollen grain, হ্যাঁ, move into pollen tube। তাহলে যখন গ্রোথ হয়, তাহলে আমরা দেখি ছবিটা এরকম করে, স্টিগমার মধ্যে যখন পড়ে এরকম করে পোলেন গ্রেইনটা গিয়ে পড়েছে, তাহলে পরাগ নালীর মধ্যেই তো যত রকম উপাদানগুলো আছে সব চলে আসে, তাই না? এইখানে বাজে আঁকা হচ্ছে কত। তাহলে এই যে নালিকা নিউক্লিয়াসটা আসে, তারপর দুইটা পুং গ্যামেট চলে আসে, ওটার কথাই বলছে। তাহলে পোলেন টিউব গ্রো থ্রু দ্য টিস্যুস অফ স্টিগমা অ্যান্ড স্টাইল অ্যান্ড রিচেস দ্য ওভারি। তাহলে এরকম করে পোলেন টিউবটা কি নিচের দিকে যেতে থাকে, সুন্দর করে যেতে থাকবে যতক্ষণ না সে, দাঁড়াতো এটাকে একটু সুন্দর করে দিই নিচ পাটটাকে, যতক্ষণ না পর্যন্ত সে আমাদের ভ্রূণস্থলিতে গিয়ে না পৌঁছায়। তাহলে এরকম, আমি এখানে অত বারবার ওভিউল আঁকছি না, আমি ডিরেক্ট ভ্রূণস্থলীকে দিয়ে দিলাম। এবার পোলেন টিউবটা এরকম করে আগাতে থাকে, আর তার মধ্যে থাকা কন্টেন্ট গুলো চলতে থাকে। এবার আমাদের সাধারণত যে নালিকা নিউক্লিয়াসটা থাকে সেটা নষ্ট হয়ে যায়, ওটা কোনো কাজ নাই, বাকি থাকে শুধু পুংগ্যামেট দুইটা, এই একটা পুংগ্যামেট, এই একটা পুংগ্যামেট। তারপর কি বলছে? ইউ ক্যান রিকল, আগের দিন পড়েছিলাম 60% কেসে পরাগ রেণুটা কি 2 সেল অবস্থায় বের হয়, যার মধ্যে একটা থাকে জেনারেটিভ সেল আর একটা থাকে কি টিউব সেল বা ভেজিটেটিভ সেল যেটাকে আমরা বলছি। তারপরে এই জেনারেটিভ সেল থেকে দুইটা কি তৈরি হয়? মেল গ্যামেট তৈরি হয়, যেটা আমরা দেখতে পাচ্ছি মেল গ্যামেট দুইটা। এরপরে ইন দ্য প্ল্যান্ট হুইচ শেড 3 সেল কন্ডিশন। এবার কিছু কিছু কোষের মধ্যে তাহলে 2 সেল কন্ডিশন হলে মেল গ্যামেট তৈরি হবে পরাগ নালীর মধ্যে, আর যদি 3 সেল কন্ডিশন হয় তাহলে এই হচ্ছে নালিকা নিউক্লিয়াস আর দুইটা মেল গ্যামেট, মেল গ্যামেট গুলো ওই রেণুর মধ্যেই তৈরি হয়ে যায়। এই দেখ 3 সেল কন্ডিশন, দ্য পোলেন টিউবস ক্যারি 2 মেল গ্যামেটস ফ্রম দ্য বিগিনিং। একদম শুরু থেকেই তারা কি করে? মেল গ্যামেট গুলোকে ক্যারি করে। দ্য পোলেন টিউব আফটার রিচিং দ্য ওভারি এন্টার দ্য ওভিউল। এবার ওভিউলের মধ্যে প্রবেশ করবে। তারপর কোথায় গেল রে? এইবার ছবিটা আঁকতেই হবে আমাকে, ওভিউলের ভালোই লাগে না, না আঁকলে এখন জিনিসটা বোঝাতেও পারবো না। আঁকি। এই হচ্ছে আমাদের ওভিউলের ছবি। ওভিউলের থাকে দুইটা ইন্টিগুমেন্ট, আর টোটালটাই হচ্ছে ওভিউল, আর এর ভিতরে থাকে আমাদের ভ্রূণস্থলী বা এমব্রায়ো স্যাক। এবার এমব্রায়ো স্যাকের মধ্যে ডিফারেন্ট টাইপের সেল থাকে, এগুলোকে আবার রাখতে হবে। তো
সবার প্রথমে থাকে দুইটা সহকারী কোষ সাইনার্জিড, তিনটা থাকে প্রতিপাদ কোষ, মাঝখানে থাকে সেন্ট্রাল কোষ, তার মধ্যে থাকে নিউনিত নিউক্লিয়াস, আর একটা থাকে ডিম্বাণু। এইবার সহকারী কোষের মধ্যে থাকে আমাদের একটা বিশেষ স্ট্রাকচার, একেবারে ফিলিফর্ম অ্যাপারেটাস। এই যেরকম ভাঁজ করা থাকে ফিলিফর্ম অ্যাপারেটাস, এরকম সহকারী কোষটা, এর মধ্যে থাকে এরকম করে ফিলিফর্ম অ্যাপারেটাস। ভালো করে তাহলে পোলেন টিউব আফটার রিচিং দ্য ওভারি এন্টার দ্য ওভিউল থ্রু মাইক্রোপাইল। তাহলে যদি পোলেন টিউবটা ডিম্বক রন্ধ্র দিয়ে প্রবেশ করে তাহলে কিরকম করে প্রবেশ করবে? মাইক্রোপাইল দিয়ে। অ্যান্ড দেন এন্টার ওয়ান অফ দি সাইনার্জিড। তাহলে আমাদের সাইনার্জিড কটা থাকে? বা এই কালারটা তো খুব সুন্দর, এই দুইটা থাকে। পোলেন টিউব এই এরকম করে একটার মধ্যে প্রবেশ করে, যখনই প্রবেশ করে আঘাতের ফলে এই একটা সাইনার্জিড নষ্ট হয়ে যায়। পোলেন টিউবটাকে যদি আগায় দিই একটু, তাহলে এই একটা একটা সহকারী কোষ কি হয়ে গেল? নষ্ট হয়ে গেল। তাহলে ফিলিফর্ম অ্যাপারেটাসের কাজ কি? পোলেন টিউবকে প্রবেশে সাহায্য করা। আফটার রিচিং দ্য ওভারি এন্টার দ্য মাইক্রোপাইল এন্টার ওয়ান অফ দি সাইনার্জিড থ্রু ফিলিফর্ম অ্যাপারেটাস। In many recent studies shows that filiform apparatus present at the micropyle part guides the entry of pollen tube. তাহলে এ কি ফিলিফর্ম অ্যাপারেটাস কি করে গাইড করে পোলেন টিউবটাকে, যে এই দিকে আসো, কারণ এই দিকে আমার সহকারী কোষ আছে এবং তার পাশে ডিম্বাণু আছে। All this event from pollen deposition on the stigma until the pollen enter the ovule is referred to as pollen pistil interaction. তোর যে এই পড়াটার উপরে ছিল পোলেন পিস্টিল ইন্টারাকশন, তাহলে পরাগ রেণু পড়া থেকে শুরু করে একদম পোলেন টিউবটা ওভিলের ভিতর ঢোকা পর্যন্ত আমরা কি বলবো? পোলেন পিস্টিল ইন্টারাকশন। অ্যাজ পয়েন্টেড আউট আর্লিয়ার, এটা একটা ডাইনামিক প্রসেস। যদি ঠিকঠাকভাবে পোলেন পড়ে তাহলে প্রমোশন হবে, আর যদি অন্য কোনো পোলেন পড়ে তাহলে ইনহিবিশন হবে। And the knowledge gained in the area would help the plant breeder in manipulating pollen pistil interaction, even in incompatible pollination to get desired hybrids. এবার মানুষ কি করে বলতো? ইচ্ছা করেই ভালো ভালো উদ্ভিদের মধ্যে পরাগযোগ করায়। এবার পরাগযোগ করালে তো হবে না, কোন রেণুটা অঙ্কুরিত হবে কোনটা হবে না সেটা চেক করতে হবে। সেটা চেক করে তবেই যারা এই প্ল্যান্ট ব্রিডিং এর কাজ করে তারা এই হাইব্রিড উদ্ভিদ তৈরি করতে পারবে। বুঝা গেল? তাহলে তুই ইচ্ছা করি তোদের স্কুলে এটা করাবে প্র্যাকটিক্যাল, যে কিভাবে চেক করবি। সবার প্রথমে তোকে একটা স্লাইড দিবে, স্লাইডের মধ্যে তুই সুক্রোজের সলিউশন নিবি, মানে চিনির সলিউশন, তার মধ্যে পরাগ রেণুগুলোকে ছেড়ে দিবি। তোকে স্যার বলবে যে জবা ফুলের কয়টা পরাগধানী নিয়ে আসো, দিলি স্লাইডের মধ্যে, তারপর 10 মিনিট পরে মাইক্রোস্কোপে তোলা চেক করবি, দেখবি যে কিছু রেণুর মধ্যে এরকম করে পরাগ নালী সৃষ্টি হয়ে গেছে। চিনির মধ্যে থাকা সুক্রোজ পরাগ নালীর গ্রোথে সাহায্য করে। এখানে ওই পর্যন্তই বলা আছে। ধন্যবাদ। পরের দিন বাকি কিছু যা পড়ার আছে পড়বো। এ समझा? চলে আমি রেকর্ডটা অফ করে রাখলাম।